বিষয়টা হলো আপু, আজকে রেকর্ড হোক, এরপরে আর রেকর্ড করব না। এই রেকর্ডের কারণে লোকজন হচ্ছে না, অনেকে না ইয়া করে। এর একটা সমস্যা, রেকর্ডটা বন্ধ করে দিব। আজকে রেকর্ডটা হোক, যেহেতু অনেকে জানে যে ক্লাস রেকর্ড হবে। আগামী থেকে আমরা রেকর্ডটা থেকে একটু বিরত থাকবো। হুম। যার প্রয়োজন হবে সে আসলে ক্লাস করবে। রেকর্ড টেকর্ডে আর যাবো না, কারণ এটা অনেক সময়, রাত্রি 10:30, এই সময় আসলে কারো মিস হওয়ার কথা না। তো কেউ যদি এটাতে মনোযোগী না হয়, আসলে কিছু বলার নাই। তো আমরা এখন কোশ্চিন নাম্বার 14 পড়বো। 14 নম্বর ভাইয়া আর কোশ্চিনটা এবার আমরা টফ পড়বো। করেন না ভাইয়া প্লিজ। আমাদের তো পরে একটু লাগে, মানে আমরা তো ক্লাস করতেছি। এটা পরেদের ঠিক আছে, কিন্তু এই রেগুলার এখন বসলে রেগুলার ভাইয়া আপনার ক্লাস হলে এই সমস্যাটা পরেদের হয়, বুঝছেন? ক্লিয়ার হয় আর কি। রেগুলার ক্লাস মানে রেকর্ড হলে এই সমস্যাটা হয়, এই যে আরে কাউকে যারা পাওয়া ক্লাস যাচ্ছে করে না, না এটা তো ওদেরকে একটা দিব না ভাইয়া, সমস্যা যারা এখানে। আসলে গ্রুপে দেয়া থাকলে তো সবাই পেয়ে যাবে, তাই না? আমি রিজেক্ট করে দিব তো ভাইয়া, আসলে যারা এটা একটা করছে তাদেরকে সমস্যা। দিব না। শুনেন, মাঝে মাঝে রেকর্ড করব, মাঝে মাঝে করব না, হ্যাঁ। এটা আচ্ছা ঠিক ছাড়া আসলে খুব সমস্যা। তো যাই হোক, আমরা এখন কোশ্চিন নাম্বার 14 পড়বো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আপনারা জাস্ট একটু মনোযোগ দেন। আমরা শুরু করি, হ্যাঁ। 14 নম্বর কোশ্চিনে আপনারা শুধু একটু লিখে নেন, নেট ইনকামটা হচ্ছে 1,10,000। এটা একটু লিখে নেন এডিশনাল ইনফরমেশনের কাছে, ছকের নিচে লিখে নেন নেট ইনকাম 1,10,000। আচ্ছা, আমরা শুরু করি। আজকে রেকর্ড হোক, এরপর থেকে আমরা রেকর্ডটা থেকে দরকার হলে কয়েকদিন একটু বিরত থাকবো, অথবা টু সেশনের মধ্যে ফার্স্ট সেশনটা রেকর্ড করব না, সেকেন্ড সেশনটা রেকর্ড করব, যে কোনো একটা করব, হ্যাঁ। মানে এইটা না করলে আসলে এই যে দেখেন এখন 3 জন, হ্যাঁ। খুব অবাক একটা ব্যাপার, ভীষণ অবাক ব্যাপার। তো যাই হোক, ক্যাশ ফ্লোটা হয়তো অনেকের কাছে একটু ইয়া লাগছে, মনোযোগ দিয়ে প্রথমে ক্লাস করে নাই, এখন করতে যেয়ে হয়তো আরো ভালো লাগছে না। এরকম হইতে পারে, তারা অনেকে আবার ভাবছে রেকর্ড তো আছেই, পরে দেখে নিব। আসলে এইটাতে হয় কি, পড়াশোনার যে স্বাভাবিক ফ্লোটা নষ্ট হয়ে যায়, এই জন্য রেকর্ড টেকর্ড এগুলো আমি একটু অপছন্দ করি। তারপরও কারোর জন্য হয়তো রিপিটেড শুনলে ভালো, সেটা ঠিক আছে। তো সব ক্লাস আসলে রেকর্ড হবে না, আজকে রেকর্ডটা করেন, এরপরে আমরা অন্য ডিসিশনে যাব। হুম। আচ্ছা, 14 নম্বর কোশ্চিনটা আমরা একটু আলোচনা করি, দেখেন কি হচ্ছে। 2011 সাল আর 12 সাল, 11 সাল হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আমরা লিখে নিব। আর 12 সালটা হচ্ছে কারেন্ট ইয়ার, পিওয়াই সিওয়াই এভাবে লিখে নিব। 11 হচ্ছে প্রিভিয়াস ইয়ার, 12 হচ্ছে কারেন্ট ইয়ার। কেন লিখবো? এটা বাম থেকে ডানে যাচ্ছে কারেন্ট ইয়ার, অনেক সময় ডান থেকে বামে হয়, এর বিপরীত হয়, তখন সবাই ভুল করে ফেলে, হ্যাঁ। এই জন্য একটু লিখে নিতে হয় পিওয়াই সিওয়াই, পিওয়াই মানে প্রিভিয়াস ইয়ার, সিওয়াই মানে কারেন্ট ইয়ার। আচ্ছা, তাহলে দেখেন, আমাদের 1 নম্বরে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 4 লাখ। তো এই ম্যাথটাই আমি করাবো, একটু মনোযোগ দিয়ে করেন। 20 মিনিট 25 মিনিট যাই লাগুক, এই ম্যাথটা মনোযোগ দিয়ে করেন, দিয়ে আমি রেখে দেবো, হ্যাঁ। আপনারা একটু মনোযোগ দেন। এটার মাধ্যমে আমাদের ক্যাশ ফ্লো শেষ হবে। আগামী দিন থেকে আমরা ব্যাংক রিকনসিলেশন শুরু করব, এই একটা টপিক বাকি আছে। তো আগামী ক্লাসে ব্যাংক রিকনসিলেশন হবে, এবং অবশ্যই রেকর্ডেড আমি আর দিব না। হুম। যার প্রয়োজন সে ক্লাস করবে, আমি গ্রুপে এটা লিখে দিব যে আর কোনো ক্লাস রেকর্ড হবে না। আচ্ছা, দেখেন, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 4 লাখ, হয়েছে 5.5 লাখ, তার মানে কি 1.5 লাখ বেড়ে গেছে। তার মানে এটা বেড়ে গেলে কি হয়? ইস্যু হয়। তাহলে ইস্যু অফ ইকুইটি শেয়ার, আমি বারবার বলেছি, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন, এই 4টা জিনিস কোথায় যায়? এই 4টা জিনিস যায় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে আমরা লিখবো ইস্যু অফ ইকুইটি শেয়ার। কত? 1.5 লাখ। শেয়ার ইস্যু করলে টাকা আসে, এই জন্য এটা হলো পজিটিভ। আচ্ছা, এবার 2 নম্বরে দেখেন কি বলছে, 12% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, আগে ছিল 2 লাখ, এখন হয়েছে 1.5 লাখ, তার মানে কমে গেছে। কমে গেলে কেন কমে যায়? কারণ কাস্টমারের কাছ থেকে কোম্পানি আবার সেটাকে বাইব্যাক করেছে, আবার কিনে নিয়ে আসছে।
তার মানে এটাকে বলা হয় রিডেমশন। রিডেমশন হলে কি হয়, কোম্পানি থেকে টাকা চলে যায়। আচ্ছা, রিডেমশন অফ প্রিফারেন্স শেয়ার কত, 50,000, মানে অবমুক্তকরণ। রিডেমশন মানে বাংলায় বলা হয় অবমুক্তকরণ, যেটা আমি জনগণের কাছে বিক্রি করেছিলাম। আমি একটা কোম্পানি, আজকে আমার কোম্পানির অবস্থা ভালো, আমি কি করলাম, সেই শেয়ারটাকে রিটার্ন কাস্টমারের কাছ থেকে কিনে নিয়ে আসলাম। এটাকে বলা হয় রিডেমশন অফ প্রিফারেন্স শেয়ার। কত, 50,000 রিডেমশন হয়েছে, তার মানে আমার টাকা চলে গেছে। আচ্ছা, এরপরে কি আছে আমরা সেটা দেখব। এরপরে আছে প্রফিট লস অ্যাকাউন্ট, এটা আপনারা ক্রস করে দেন, এটার কোনো কাজ নাই। প্রভিশন ফর ট্যাক্স, এটাও বাদ দিয়ে দেন, যেহেতু আমরা নেট ইনকাম দিয়ে করছি। আর 3 নাম্বার আরেকটা জিনিস আছে প্রপোজ ডিভিডেন্ড, সেটাও বাদ দিয়ে দেন, মানে একবারে নিচে। তাহলে উপর থেকে 3 নাম্বারে প্রফিট লস বাদ, ক্রস করেন। প্রভিশন ফর ট্যাক্স 4 নাম্বারে, এটা ক্রস করেন। আর একবারে নিচেরটা প্রপোজ ডিভিডেন্ড, এটা ক্রস করেন। এই তিনটার কোনোই কাজ নাই, কারণ এগুলো নেট ইনকাম বের করার জন্য ইউজ হয়। আগে হতো, যেহেতু এটা পুরাতন বই, এখন এই ট্রিটমেন্টটা চলে না। আমি সরাসরি নেট ইনকাম আপনাদেরকে বলে দিয়েছি, 1,10,000 টাকা। এটা আপনারা একটু লিখে নেন অ্যাডজাস্টিং এন্ট্রিতে, যে নেট ইনকাম 1,10,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা দেখেন নেট প্রফিট বা নেট ইনকাম কত দিয়েছি, 1,10,000। 1,70,000 টাকা কেটে দিয়েছি, এটা 1,10,000। আচ্ছা, এখন এইটার পরে আমরা তাহলে কিসে যাব এবার, বিলস পেয়েবল। বাম দিক থেকে 5 নাম্বার নাম বিলস পেয়েবল, এটা কারেন্ট লাইবিলিটি, এটা কমে গেছে, ছিল 80,000 হয়েছে 75,000। তো কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট কোথায় যায়, আমি বারবার বলেছি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এই নিচে আসে। তাহলে এই নিচে কি হবে, হবে ডিক্রিজ ইন বিলস পেয়েবল, এটা কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি, লাইবিলিটি মানে কি, লাইবিলিটি কমে গেলে ক্যাশ কমে যায়, কারণ এদের পজিটিভ রিলেশনশিপ। লাইবিলিটি যদি কমে যায় তাহলে ক্যাশও কমে যায়। এই কারণে কি হলো, ডিক্রিজ ইন বিলস পেয়েবল। তার মানে বিলস পেয়েবল, আমার দায় কমে গেছে, এই জন্য আমার ক্যাশও কমে গেছে। আচ্ছা, কারণ কি, কারণ যখন কখন দায় কমে, যখন আমরা ক্যাশ পেমেন্ট করে দিই। আমরা, আমার কাছে পেতো, আমি টাকা দিয়ে দিয়েছি, এই জন্য আমার লাইবিলিটি কমে গেছে। হ্যাঁ, লাইবিলিটি কমলে ক্যাশও কমে যায়। আচ্ছা, এরপরে আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, বকেয়া ব্যয়। ছিল 35,000, আছে 35,000, তার মানে এটার কোনো কাজ নাই। সেম সেম অ্যামাউন্ট যখন থাকবে, সেটার কোনো কাজ থাকবে না। এখানে আপনারা ক্রস করে দেন, মানে না ক্যাশ এসেছে না ক্যাশ গেছে, না ক্যাশ বেড়েছে না ক্যাশ কমেছে, যা ছিল তাই আছে। তো তা থাকলে তো আমার কোনো লাভ নাই, আমাকে দেখতে হবে ক্যাশ কমেছে না বেড়েছে, সেটার ইম্প্যাক্ট আমরা নিব, ঠিক আছে। এবার ডান দিকে আসেন, অ্যাসেট সাইডে 1 নাম্বারে আছে গুডউইল। 11 সালে ছিল 70,000, 12 সালে হয়েছে 1,00,000। গুডউইল বেড়ে গেছে। গুডউইল বেড়ে যায় কখন, যখন পারচেস করা হয়। তাহলে গুডউইলটা আমার কি, গুডউইলটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে, এটা আমার একটা অ্যাসেট। কি অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে পারচেস অফ গুডউইল, গুডউইল মানে কি, সুনাম। আচ্ছা, পারচেস অফ গুডউইল, এইটা কোথায়, এটা কত টাকা, 30,000 টাকা। আচ্ছা, পারচেস করেছি, এই জন্য ক্যাশ চলে গেছে। অ্যাসেট কিনলে কি হয়, ক্যাশ চলে যায়। অ্যাসেট বাড়লে কি হয়, অ্যাসেট বাড়লে ক্যাশ কমে যায়, কারণ অ্যাসেট আর ক্যাশের নেগেটিভ সম্পর্ক। ঠিক আছে, এইবার তারপরে দেখেন কি আছে, ল্যান্ড এন্ড বিল্ডিং। ল্যান্ড আর বিল্ডিং এর নিচে অ্যাডজাস্টমেন্ট আছে, এই জন্য এখানে আমরা টিক মারবো। নিচে আছে ফার্নিচার, ফার্নিচারেরও অ্যাডজাস্টিং আছে নিচে, এই জন্য এটাতেও আমরা টিক চিহ্ন মেরে রাখবো। মানে এই দুইটা কাজ আমরা পরে করব, ল্যান্ড এন্ড বিল্ডিং এবং ফার্নিচার অ্যাসেট সাইডে। 2 নাম্বারে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং, 3 নাম্বারে আছে ফার্নিচার, সেখানে আপনারা টিক চিহ্ন মেরে রাখেন এইরকম ভাবে। এই যে এখানে টিক চিহ্ন মারা আছে, এভাবে টিক চিহ্ন মেরে রাখেন, কারণ কি, এর অ্যাডজাস্টমেন্ট আছে নিচে, এটা আমরা করব, এটা পরে করব। তাহলে এটা বাদ দিয়ে এরপরে আমাদের 4 নাম্বারের নাম আছে ডেটর্স। ডেটর্স মানে কি, ডেটর্স মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল কত ছিল, ছিল 50,000, হয়েছে কত, 20,000। অ্যাকাউন্ট রিসিভেবল আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেলে ক্যাশ বেড়ে যায়, কারণ বিপরীত সম্পর্ক। তাহলে আমরা কি লিখবো, ডিক্রিজ ইন ডেটর্স। তাহলে এটা কোথায় লিখবো, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ডিক্রিজ ইন ডেটর্স কত, ডেটর্স কত কমে গেছে, 30,000 কমে গেছে। অ্যাসেট কমে গেলে ক্যাশ বেড়ে যায়, এই জন্য ক্যাশটা প্লাস। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আছে প্রিপেড এক্সপেন্স।
প্রিপেড এক্সপেন্স এটা অ্যাসেট। হ্যাঁ, তো অ্যাসেট ছিল 80,000, হয়ে গেছে 20,000, মানে কমে গেছে। তাহলে ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স, ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স কত? 60,000 টাকা। অ্যাসেট কমে গেলে ক্যাশ বেড়ে যায়। আচ্ছা, আপনারা এখন একটা প্রশ্ন করতে পারেন যে ভাই এটা অ্যাসেট না লাইবিলিটি, কেমনে বুঝবো? কোশ্চিনে দেখেন, বাম সাইডে লাইবিলিটিস লেখা আছে, ডান সাইডে অ্যাসেট লেখা আছে। অ্যাসেটের নামের নিচে যতগুলা নাম আছে সবগুলো অ্যাসেট, লাইবিলিটিস এর যতগুলা নাম সেগুলো লাইবিলিটিস। এটা একদম সহজ উপায় বোঝার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে কি? ক্যাশ। ক্যাশ কত ছিল? ছিল 35,000, হয়েছে 10,000, মানে 25,000 ডিক্রিজ হয়েছে। তাহলে দেখেন, ছিল ওপেনিং 35,000, ক্লোজিং কত হয়েছে? 10,000। তাহলে ডিক্রিজ কত হয়েছে? 35 থেকে 25 বিয়োগ করলে হয় 10, তার মানে 25,000 ডিক্রিজ হয়েছে। এখানে কি লিখবো? নেট ডিক্রিজ -25,000, -25 প্লাস 35 যোগ বিয়োগ করলে কি হয়? 10,000। ঠিক আছে, তাহলে আমার এই -25,000 হলো অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে, লাস্ট এন্ট্রি 14 নম্বর কোশ্চিনের আন্ডার রিটেন কমিশন। আপনারা লাইটার থাকলে, ইয়েলো লাইটার থাকলে মার্ক করে নেন। লাস্ট এন্ট্রিটা 14 নম্বর কোশ্চিনের, সেটা হচ্ছে আন্ডার রিটেন কমিশন। আচ্ছা, আন্ডার রিটেন কমিশন 2011 সালে ছিল 20,000 টাকা, 12 সালে তা বেড়ে হয়েছে 30,000 টাকা, তার মানে বেড়ে গেছে। তো যখনই মানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এবং প্রিপেড এক্সপেন্স এই দুইটা বাদ দিয়ে অন্য যে কোনো এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে তা ক্যাশ এক্সপেন্স। তার মানে কি? আন্ডার রিটেন কমিশন পেড লিখে দিব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে। আন্ডার রিটেন কমিশন পেড কত? 10,000, ক্যাশ এক্সপেন্স, ক্যাশ চলে গেছে, -10,000 টাকা চলে গেছে। আচ্ছা, আন্ডার রিটেন কমিশন কাকে বলে? শেয়ার বা ডিবেঞ্চার সেল করলে যে কমিশন দেওয়া হয় সেটাকে বলা হয় আন্ডার রিটেন কমিশন। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়ে গেল ভিতরে সবগুলো এন্ট্রি। এখন আমার কি বাকি আছে? এখন আমার বাকি আছে অ্যাডজাস্টিং এন্ট্রি। দেখেন, এখানে আমি আন্ডার রিটেন কমিশন ক্যাশ এক্সপেন্স, কারণ কারণ বলে দিয়েছি। দেখেন, আন্ডার রিটেন কমিশন ক্যাশ এক্সপেন্স কারণ প্রিপেড এক্সপেন্স আর অ্যাক্রুড এক্সপেন্স এদেরকে বাদ দিয়ে অন্য যে কোনো এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তাহলে ক্যাশ এক্সপেন্স। ওকে, আর এইটা শিখার দরকার নাই, কারণ এইটা আমি সরাসরি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছি। নেট ইনকাম 1,10,000 টাকা, সুতরাং এইটা আপনারা স্কিপ করবেন, এটার এখন আর প্রয়োজন নাই। এইবার আমরা চলে যাব, দুইটা জিনিস আমরা দাগ দিয়ে রেখেছিলাম, একটা ল্যান্ড এন্ড বিল্ডিং, একটা ফার্নিচার। এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখেন, প্রথমে আছে আহ বিল্ডিং আর প্লান্ট। আচ্ছা, বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং, তাহলে বিল্ডিং আছে, প্লান্ট, ল্যান্ড এন্ড বিল্ডিং, প্লান্ট। আচ্ছা, ল্যান্ড এন্ড বিল্ডিং আর ফার্নিচার। তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং এর আমরা লেজার করব। ল্যান্ড এন্ড বিল্ডিং এটা আমার অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট তার মানে কি? ওপেনিং ব্যালেন্স এইদিকে, ক্লোজিং ব্যালেন্স এইদিকে। তাহলে লিখে নিব কত আছে। আছে 5 লাখ ওপেনিং, 8 লাখ ক্লোজিং, আগে লিখলাম। লিখার পরে এখন আমরা কি করব? ল্যান্ড এন্ড বিল্ডিং এর, ল্যান্ড এন্ড বিল্ডিং এ এখানে কোশ্চিনে বলেছে ডেপ্রিসিয়েশন প্রোভাইডেড অন ল্যান্ড এন্ড বিল্ডিং 50,000। তাহলে আমরা এখানে লিখবো ডেপ্রিসিয়েশন 50,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সপেন্স কত? 50,000। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো 50,000, এটা লিখবো। আর বলেছে ফার্নিচারের উপর 10,000, তাহলে আচ্ছা ফার্নিচারটা পরে দেখি, এটা আগে লিখলাম 10,000। এখন আমরা কি করব? এই 50 আর এই 8 লাখ যোগ করলে 8.5 লাখ, এদিকেও লিখবো 8.5 লাখ, এদিকে ছিল 5 লাখ, তাহলে 8.5 থেকে 5 বিয়োগ করলে থাকে 3.5 লাখ, যেটা ব্যালেন্সিং ফিগারে আসবে। তো ডেবিট সাইডে যদি আসে তার মানে এটা পারচেস, ব্যাংক পারচেস, ক্যাশ ব্যাংক পারচেস লেখা যায়। এটা কত? 3.5 লাখ টাকা। আচ্ছা, তো এখান থেকে আমাদের ক্যাশ ফ্লোতে আসলে কি কি যাবে? ওপেনিং ব্যালেন্স কখনো ক্যাশ ফ্লোতে যায় না, ক্লোজিং ব্যালেন্সও যায় না। তাহলে
একটা যাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 50,000, আরেকটা যাবে ব্যাংক ক্যাশ ব্যাংক পারচেস 3.5 লাখ। আচ্ছা দেখেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যাবে অ্যাডজাস্টমেন্ট ফরে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত? 50,000, এই যে 50,000। আরেকটা ডেপ্রিসিয়েশন আছে, একসাথে যোগ করে দিয়েছি, আমি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কি আছে? ক্যাশ ব্যাংক পারচেস কত? 3.5 লাখ, পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং। এটা কোথায় যাবে? এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যাবে। দেখেন, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং কত? 3.5 লাখ, 3,50,000 মাইনাস। ওকে, আচ্ছা এখন এটা গেল ল্যান্ড এন্ড বিল্ডিং, ওপেনিং ক্লোজিং, এটা হলো ডেপ্রিসিয়েশন, এটা ক্যাশ ব্যাংক পারচেস। আচ্ছা, এবার ল্যান্ড এন্ড বিল্ডিং এর পরে আরেকটা আছে ফার্নিচার। তাহলে ফার্নিচারের আমরা ওপেনিং ব্যালেন্স 1,20,000, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1 লাখ, লিখে ফেললাম। এটা লিখে ফেলার পর ওপেনিং আর ক্লোজিং লিখে ফেলার পরে আমরা দেখবো সে কি বলছে। বলছে ডিউরিং দ্য ইয়ার ফার্নিচার কস্টিং 40,000, কস্ট ছিল 40,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000, আর সোল্ড করেছে 3,000 টাকা প্রফিটে। আচ্ছা, তাহলে আমরা এখন সেটা দেখব কিভাবে এটা বের করে। তাহলে আমরা লিখবো বুক ভ্যালু। তাহলে 40,000 ছিল কস্ট, 15,000 হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত পেলাম? 25,000 পেলাম বুক ভ্যালু। আচ্ছা, এখন তারপরে বলেছে প্রফিট অন সেল অফ ফার্নিচার 3,000। তাহলে 25-এর জিনিস কত বেচলে 3,000 লাভ হবে? 28,000 টাকা। তাহলে সেলিং প্রাইস ব্যালেন্সিং ফিগারে বের করলাম 28,000 টাকা। আচ্ছা, এইটা করার পরে আমরা কি করব? এটা জার্নাল এন্ট্রি করব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টু ফার্নিচার কত? 15,000। আর তারপরে কি করব? ক্যাশ ব্যাংক সেল 28,000, ফার্নিচার ক্রেডিট 25,000, ফার্নিচার যাবে বুক ভ্যালুতে, আর প্রফিট ওয়ান সেল 3,000। এটা হলো আমাদের জার্নাল এন্ট্রি। এইবার এই জার্নাল এন্ট্রি আমরা লেজার পোস্টিং এ দিব। এর মধ্যে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসবে না। কেন আসবে না? কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেজার থেকে আমরা ডেপ্রিসিয়েশন বের করি, যেটা কোশ্চিনে সরাসরি বলে দিয়েছে। কোশ্চিনে কি বলে দিয়েছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000 টাকা, এটা আগেই বলে দিয়েছে। তাহলে আমি 10,000 বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা কি বসাবো? ফার্নিচারের লেজার করছি, ফার্নিচারের বিপরীতে আছে ক্যাশ ব্যাংক সেল। আচ্ছা, কত? 28,000 টাকা। তাহলে সেটা লিখবো, ক্যাশ ব্যাংক সেল 28,000 টাকা। আর একটা আছে কি? প্রফিট ওয়ান সেল 3,000 টাকা, এটা এই দিকে আসবে, প্রফিট ওয়ান সেল 3,000 টাকা। এবার আমরা কি করব? এই যে 10 আর 28, 38 আর 1 লাখ, 1,38,000 যোগ করে দিলাম। আর এখানে ওপেনিং ছিল 1,20,000, প্রফিট হচ্ছে 1,23,000। তাহলে 1,38,000 থেকে 23 বাদ দিলে ব্যালেন্সিং ফিগার হচ্ছে 15,000 টাকা। যেহেতু ডেবিট সাইডে, তার মানে এটা ক্যাশ ব্যাংক পারচেস। পারচেস করলেই অ্যাসেটের ভ্যালু বাড়ে। এখানে ডেবিট সাইডে বাড়ছে, তার মানে এটা পারচেস, মূল কারণই হলো পারচেস। ঠিক আছে, কোনো অ্যাসেট বাড়ার মূল কারণ হলো পারচেস, আর কমার মূল কারণ দুইটা, একটা ডেপ্রিসিয়েশন, একটা সেল। এগুলো আমি গত দিনও বলে দিয়েছি, আপনারা এগুলো বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ, আগের এক্সাম্পল গুলো দেখবেন, প্রত্যেকটা জায়গায় আসলে তার লজিক দেওয়া থাকে। তাহলে দেখেন, টি লেজারের একটা গোল্ডেন রুল আছে, সেটা হচ্ছে অল ডেবিট, এটা ডেবিট, এটা ডেবিট, অল ডেবিট ক্যাশ ফ্লোতে মাইনাস হবে। আর অল ক্রেডিট, এটা ক্রেডিট, এটা ক্রেডিট, ক্রেডিট সাইডে যত এন্ট্রি আছে সব ক্যাশ ফ্লোতে প্লাস হবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে হয়। দেখেন, বলেছে কি এখানে ডেবিটে কি আছে? পারচেস, পারচেস কত টাকা? 3,50,000 টাকা। কিসের? ল্যান্ড এন্ড বিল্ডিং এর। তাহলে আমরা ইনভেস্টিং এ যাই, পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং 3,50,000, দেখেন মাইনাস আছে, বলেছিলাম যে এই পাঁচটা মাইনাস হয়। আচ্ছা, তারপরে দেখেন আরো আছে, প্রফিট অন সেল কত? 3,000। আচ্ছা দেখেন, অ্যাডজাস্টিং ফরে চলে যাবে, প্রফিট অন সেল 3,000 মাইনাস, মাইনাস, এই যে এই দিকে থাকলে মাইনাস হবে, আমি বলেছিলাম এটা গোল্ডেন রুল। ঠিক আছে, আরেকটা আছে ক্যাশ ব্যাংক পারচেস কত? 15,000। তাহলে এটাকে কি লিখবো? পারচেস অফ ফার্নিচার 15,000, এটাও মাইনাস হবে। দেখেন ইনভেস্টিং অ্যাক্টিভিটি যাই, পারচেস অফ ফার্নিচার 15,000 মাইনাস। ঠিক আছে, তাহলে লেজারের এই গোল্ডেন রুল অনুযায়ীও আমরা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে ক্রস ক্রস চেক করা যায়। আপনারা এইভাবে ম্যাথ গুলো করবেন, আমার রেকর্ডটা শুনবেন, বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, একটা জিনিস তো একদিনে হবে না, ধীরে 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 হবে। আমি আপনাদেরকে অনলাইনে কয়টা পড়াইতে পারবো? 4টা, 5টা, 10টা, কিন্তু আপনাদেরকে পড়তে হবে 100টা। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে আগাতে হবে। আচ্ছা, এটা ক্রেডিট সাইড গেল, এখন ডেবিট সাইড দেখেন। ডেবিটের সব কি হয়? আমি বলেছি ডেবিটের সব প্লাস হয়।
তাহলে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত, 50,000। আবার নিচে আরেকটা ডেপ্রিসিয়েশন আছে কত, 10,000। তাহলে 50 আর 10 কত হয়, 60,000। তাহলে আমরা কি করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 50,000 যোগ 10,000, 60,000, এটা একসাথে দেখিয়ে দিয়েছি। কেউ যদি মনে করেন আলাদা আলাদা দেখাতে পারেন, ডেপ্রিসিয়েশন 1 ল্যান্ড এন্ড বিল্ডিং, ডেপ্রিসিয়েশন 1 ফার্নিচার, আলাদা দেখাইলেও ভালো, একসাথে দেখাইলেও চলবে, যেটা আপনার ইচ্ছা। হুম। আচ্ছা, আরেকটা আছে কি, সেল। সেল কত, 28,000 টাকা। তাহলে সেল অফ ফার্নিচার, এটা দেখেন, এটা প্লাস হইতে হবে। ফর্মুলা কি বলছে, ক্রেডিটের সবকিছু ক্যাশ ফ্লোতে প্লাস হবে। তাহলে সেল অফ ফার্নিচার 28,000, এটা দেখেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যাবে। সেল অফ ফার্নিচার 28,000, এই যে প্লাস আছে, দেখছেন। তাহলে এই হয়ে গেল আমাদের ক্যাশ ফ্লোর টোটাল বেসিক। এখন আমরা কি করব দেখেন, আমরা নেট ইনকাম ছিল 1,10,000, প্রফিট অন সেল অফ ফার্নিচার -3,000 ছিল, ডেপ্রিসিয়েশন +60,000। আমরা এগুলো করব, করার পর এই যে ডিক্রিজ ইন ডেটর্স 30,000 প্লাস, ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স 60,000 প্লাস, ডিক্রিজ ইন বিলস পেয়েবল -5,000। টোটাল যদি ক্যালকুলেশন করি আসবে 2,72,000। আর এই 2,72,000 এবং পরের গুলার যদি আমরা ক্যালকুলেশন করি আসবে 3,67,000 মাইনাস। আচ্ছা, তারপরে কি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যদি ক্যালকুলেশন করি পজিটিভ 70,000, তিনটা যদি ক্যালকুলেশন করি -25,000 আসবে, যেটা আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো। আপনারা খুব মনোযোগ সহকারে 14 পর্যন্ত করে ফেলবেন, এগুলো একই টাইপের ম্যাথ। কারো কোথাও কোনো প্রবলেম হলে আমাকে একটু কল দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, নো প্রবলেম, ইনশাল্লাহ আমি সলভ করে দিব, ঠিক আছে। আর রাতে বেলা হলে হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখবেন, আমি আমার রিজনেবল টাইমে আপনাকে সেটা বুঝাই দিব ইনশাল্লাহ। তো আমি এই অ্যান্সার এবং এইটার সলিউশন ছবি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, কোশ্চিন 8 থেকে শুরু করে বা 9 থেকে শুরু করে এই 14 পর্যন্ত সবগুলো আপনারা প্র্যাকটিস করেন। এগুলো বেসিক, এইগুলো যদি আপনি ভালো বুঝেন, আপনার আইসিএমইবির কোনো কোশ্চিনে আপনি আটকাবেন না। কিন্তু এই জায়গা যদি আটকায় যান, তাহলে আইসিএমইবির কোনো জায়গায় আপনি কোনো কোশ্চেন সলভ করতে পারবেন না, প্রতিটা কোশ্চেন আপনি আটকায় যাবেন। সুতরাং এইটা এমন একটা বই, এটা সলভ হওয়া মানে আপনার মোর দ্যান 90% সলভ। যে কোনো কোশ্চেনের আপনি 90% সলভ করে ফেলতে পারবেন, দুই একটা হয়তো নতুন এন্ট্রি আসবে, সেটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো ক্যাশ ফ্লোটা আসলে যারা পারে তাদের জন্য খুবই সহজ, 15 মার্ক দেখা যাচ্ছে 20-25 মিনিটে উঠে যায়। আর যারা পারে না তারা কখনোই পারে না, কারণ এখানে অনেক লজিক, সেগুলো মনে রাখতে হয়, অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয়। হ্যাঁ, কেউ যদি মনে করে আমি 5টা 10টা ক্যাশ ফলো করে পরীক্ষা মিলাই দিব, তো সে ভুল জগতে আছে, এটা আসলে সেই জগৎ না। এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই যে অনেকেই আপনারা আসেন অফিস থেকে, বা দেখা যাচ্ছে আসার পরে কি হয়, টায়ার্ড থাকেন, মাথা ব্যথা থাকতে পারে, একটা জার্নি করে আসা। তো অনেকে নাস্তা খাওয়া, বাসায় নাস্তা রেডি করা, অনেক ধরনের ঝামেলা থাকে, বিশেষ করে মহিলা মানুষের। তো ভাই, এই যে আজকে আপনাদের ক্লাস নিলাম, আমারও প্রচন্ড মাথা ব্যথা। তো এখন যদি আমি মনে করি মাথা ব্যথা আজকে থাক, তাহলে তো আমি কোর্সই কমপ্লিট করাতে পারবো না। আমি তো আপনাদেরকে জাস্ট রাস্তাটা দেখাই দিচ্ছি। এই যে ক্যাশ ফ্লো আমি কয়টা সর্বোচ্চ করাই দিতে পারবো, 8টা 10টা, কিন্তু আপনাদেরকে করতে হবে 10 গুণ বেশি, মিনিমাম 100টা। এটা যদি আপনারা না করেন, হ্যাঁ, প্রবলেম না বের করেন, বের করে আমাকে সেন্ড না করেন, সলিউশন না পান, বা আপনাদের সময় না হয়, তাহলে কি হবে, এক্সামে যে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না, আবার আপনাকে বসতে হবে, আবার পড়তে হবে, আবার লেগে থাকতে হবে, এই যে বিষয়। তো আপনি একবারে পাস করবেন না 10 বারে পাস করবেন, এটা আপনার উপর ডিপেন্ড, ঠিক আছে। সেইভাবে সময় দেন, সেইভাবে বোঝার চেষ্টা করেন, সেলফ স্টাডি ছাড়া আসলে কিছুই হবে না। আমি এখানে জাস্ট আপনাদেরকে লাইনটা ধরাই দিব, বাট সেই লাইনে চলার দায়িত্বটা কিন্তু আপনাদের। আপনারা যদি সেটুকু না করতে পারেন, আসলে এটা ভেরি আনএক্সপেক্টেড। হ্যাঁ, আপনারা সময় দিচ্ছেন, আপনারা ফিস দিচ্ছেন, বাট আপনাদের রেজাল্ট আসবে না। আপনাদেরকে প্রপার টাইম দিতে হবে। হম। এটা অনেক বড় সাবজেক্ট, অনেক কিছু বুঝতে হয়, বেসিক স্ট্রং করতে হয়। এটা অ্যাকাউন্টিং এর একদম বেস্ট চ্যাপ্টার। হ্যাঁ, এইটা ছাড়া আসলে যে মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই 5টা সাবজেক্ট, এই সিএমএ তে 5টার কোনোটাই আপনি বুঝতে পারবেন না এই সাবজেক্ট ছাড়া, এর ওয়েটেজ অনেক বেশি। এটা সবকিছু আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে করে প্র্যাকটিস করেন। আর এটা রেকর্ড গেল, এরপর থেকে আমি আসলে রেকর্ডটাকে একটু এড়িয়ে চলবো, এই জন্য এড়িয়ে চলবো যাতে সবাই ক্লাসে থাকে, ঠিক আছে। এই রেকর্ড পাবো বলে অনেকে ক্লাসে বসছেন না, এটা একটা বড় সমস্যা। মাঝে মাঝে হয়তো রেকর্ড দিব, সব সময় রেকর্ড দিব না। যেমন
আগামী ক্লাস, আমরা আগামী দিন যেটা ক্লাস নিব স্যাটারডে, সেইটা আমি কিন্তু আপনাদের ব্যাংক রিকনসিলেশন পড়াবো, যেটা পড়ানো হয় নাই। দুইটা ক্লাস নিব আমি, স্যাটারডে আর মানডে। এই 2 দিনে ব্যাংক রিকনসিলেশন শেষ করব, সুতরাং প্রচন্ড মনোযোগ দিয়ে সেই ক্লাসে বসতে হবে। আপনারা সেই প্রিপারেশন রাখেন। এখন কেউ যদি আসলে রেকর্ডের আশা করে, রেকর্ড পাবে না, আগেই বলে দিচ্ছি। সব কাজের ব্যস্ততার মধ্যে 9:30টায় হাজির হতে হবে, এটা মাথায় রাখেন এবং সেইভাবে আপনারা অ্যাটেন্ড হন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।